গল্পের শুরুতে আমরা দেখি অ্যামি নামের এক মেয়েকে, যে নিজের প্রাণ বাঁচানোর জন্য একটা ভাঙা রেফ্রিজারেটরের ভেতর লুকিয়েছিল। তার পুরো শরীর রক্তে ভেজা। অ্যামি বুঝতে পারে সে আর বেশিক্ষণ এখানে লুকিয়ে থাকতে পারবে না, তাই সে সেই অন্ধকার জায়গা থেকে বেরিয়ে আসে এবং টলমল পায়ে মাঠের দিকে দৌড়াতে শুরু করে। অনুর্বর জমির উত্তপ্ত ধুলা তার খালি ও আহত পায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছিল, তবুও সে হাল ছাড়েনি। ঠিক তখনই সে তার পেছনে একটি ভারী ও ধীর পায়ের শব্দ শুনতে পায়। পেছনে তাকাতেই তীব্র রোদের আলোয় সে এক অদ্ভুত মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে, যার নাম ছিল বানিম্যান। তার গায়ে ছিল সাদা খরগোশের একটা নোংরা ও রক্তমাখা পোশাক, আর হাতে ছিল ভারী ও চকচকে কুড়াল। সে ধীরে ধীরে অ্যামির দিকে এগিয়ে আসছিল। এটা দেখে অ্যামি নিজের শেষ শক্তিটুকু দিয়ে জোরে দৌড়াতে শুরু করে। তখন তার সামনে একটি পুরনো বড় ট্রাক দেখতে পায়। এক মুহূর্তও না ভেবে সে ওই ট্রাকটার পেছনের অংশের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে এবং দুই হাত দিয়ে নিজের মুখ শক্ত করে চেপে ধরে। যে ট্রাকের ভেতর লুকিয়ে আছে সেই আসল বানিম্যান। সে একজন নরখাদক, যে এখানে আসা পর্যটকদের হত্যা করে তাদের মাংস খেয়ে ফেলে। ট্রাকের ভেতরে অ্যামি অনেক মানুষদের কঙ্কাল দেখতে পায়। সেগুলো দেখে সে ভয়ে কেঁপে ওঠে, কিন্তু ট্রাক থেকে নামার আগেই বানিম্যান ট্রাকটাকে লক করে দেয় এবং সেটাকে চালাতে থাকে। এদিকে আমরা তিনজন কাপলকে একটি গাড়ির ভেতরে দেখতে পাই। জনের গার্লফ্রেন্ডের নাম ছিল র্যাচেলি, মাইকের প্রেমিকার নাম ছিল টিফানি এবং জ্যাকের প্রেমিকার নাম ছিল জেনিফার। তারা সবাই সাপ্তাহিক ছুটি উপভোগ করার জন্য সেখানে এসেছিল এবং তখন তারা একটি নির্জন হাইওয়ে দিয়ে যাচ্ছিল। হঠাৎ তাদের পেছনে বানিম্যান তার ট্রাক নিয়ে এসে উপস্থিত হয় এবং তাদেরকে বিরক্ত করার জন্য বারবার হর্ন বাজাতে থাকে। কিছুক্ষণ পর সে তাদের গাড়িকে ওভারটেক করে সামনে চলে যায়। এটা দেখে জ্যানের খুব রাগ হয় এবং সে ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই বানিম্যান তাদের গাড়িতে জোরে ধাক্কা মেরে দেয়। তারা কেউ কিছুই বুঝতে পারছিল না লোকটি এমন আচরণ কেন করছে। সে কি ইচ্ছাকৃত তাদেরকে বিরক্ত করছে? জন আবারও গাড়ির গতি বাড়ায়, কিন্তু বানিম্যান তাদের পিছু ছাড়ে না। সে আবারও গাড়িটিকে ধাক্কা দেয়। এতে র্যাচেলি রেগে গিয়ে জ্যাককে গাড়িটি থামাতে বলে। র্যাচেলির কথা শুনে জন রাস্তার পাশেই গাড়ি থামিয়ে দেয়। বানিম্যানও তার ট্রাক তাদের পিছনে থামায়। র্যাচেলি গাড়ি থেকে নেমে তার সঙ্গে কথা বলতে যায়, কিন্তু তখনই বানিম্যান ট্রাকের ইঞ্জিন চালু করে দেয়, যেন সে র্যাচেলির সঙ্গে কথা বলতেই চায় না। তবুও র্যাচেলি তাকে বোঝানোর চেষ্টা করে সে যেন আর তাদের গাড়িতে ধাক্কা না মারে এবং শান্তিপূর্ণভাবে তাকে চলে যেতে দেয়, কিন্তু বানিম্যান কোনো উত্তর দেয় না। ঠিক তখনই র্যাচেলি ট্রাকের পেছন দিক থেকে অ্যামির কান্নার শব্দ শুনতে পায়। সে শব্দটাকে অনুসরণ করতে করতে ট্রাকের পেছনে চলে যায়। এটা দেখে বানিম্যান ট্রাকটা সঙ্গে সঙ্গে স্টার্ট করে দেয়, ফলে র্যাচেলি থেমে যায়। তবুও সে জানতে চেয়েছিল ড্রাইভারটি আসলে কে, তাই সে ট্রাকের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু বানিম্যান তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। র্যাচেলি মাটিতে পড়ে যায়। সে লোকটিকে গালমন্দ করতে করতে আবারও গাড়ির দিকে ফিরে আসে এবং সবাইকে জানায় যে ট্রাক চালক তাদের সঙ্গে কথা বলতে আগ্রহী নয়। এই কথা শুনে জন সিদ্ধান্ত নেয় লোকটি যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ তারা সেখানেই অপেক্ষা করবে। সবাই এতে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর বানিম্যান সেখান থেকে চলে যেতে চায়। তার চলে যাওয়ার পর তারা আবারও যাত্রা শুরু করে, কিন্তু হঠাৎ বানিম্যান তার ট্রাক নিয়ে আবার তাদের সামনে এসে দাঁড়ায়। এর ফলে তাদের গাড়িটি দুর্ঘটনার শিকার হয় এবং গাড়ির রেডিয়েটর নষ্ট হয়ে যায়, ফলে গাড়িটি আর সামনে এগোতে পারে না। এভাবেই তারা একেবারে নির্জন জনমানবহীন একটা জঙ্গলের মাঝখানে হাইওয়েতে আটকে পড়ে। অন্যদিকে বানিম্যান ট্রাক নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায় এবং অ্যামিকে টেনে হিচড়ে বাইরে বের করে আনে। তাকে দেখেই অ্যামি ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু সেখানে তার চিৎকার শোনার মতন কেউই ছিল না এবং একটি মোটা লোহার শিকল তার শরীরের সঙ্গে পেঁচিয়ে গাছের সঙ্গে বেঁধে ফেলে। তারপর শিকলের অন্য প্রান্ত তার দুই পায়ের সঙ্গে বেঁধে সেটিকে নিজের ট্রাকের সঙ্গে সংযুক্ত করে দেয়। এরপর ট্রাক চালু করে দ্রুত গতিতে এগিয়ে যায়। ভয়ঙ্কর এক দুর্ঘটনার পর অ্যামির শরীর দুই টুকরো হয়ে তার মৃত্যু ঘটে। এই ভয়াবহ দৃশ্যর পর গল্পটা আবারও এই তিন জুটির কাছে ফিরে আসে। তারা নিজেদের গাড়ির ভেতরে অসহায় হয়ে বসে আছে। গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল এবং চারিদিকে সাহায্যের কোনো চিহ্নও ছিল না। তখন জ্যাক নিজের গাড়ি নিজেই ঠিক করার সিদ্ধান্ত নেয় এবং সেটি মেরামত করার জন্য গাড়ির নিচে শুয়ে পড়ে, কিন্তু হঠাৎ সেখানে বানিম্যান এসে তার ট্রাক দিয়ে তাদের গাড়িতে ধাক্কা মেরে চলে যায়। এরপর র্যাচেলের হঠাৎ জ্যাকের কথা মনে পড়ে, যেন তখনও সে গাড়ির নিচেই ছিল। সে নিচে তাকিয়ে দেখে মাটিতে অনেক রক্ত পড়ে আছে, কারণ জ্যাক আর বেঁচে নেই। র্যাচেলি বিষয়টি সবাইকে জানায়। বন্ধুরা সবাই জ্যাকের মৃত্যুর কথা শুনে আতঙ্কিত হয়ে পড়ে এবং সিদ্ধান্ত নেয় তারা হেঁটেই জঙ্গল থেকে বেরিয়ে যাবে।
যদিও জেনিফার জ্যাককে এভাবে এখানে ফেলে রেখে যেতে চাচ্ছিল না, কিন্তু জায়গাটি মোটেও নিরাপদ ছিল না। তাই সে নিজেকে সামলে বাকিদের সঙ্গে এগিয়ে যেতে শুরু করে। কিছু দূর হাঁটার পর তারা রাস্তার পাশে একটা ক্রস দেখতে পায়। জনের মনে হয় হয়তো আশেপাশেই কেউ বাস করে, তাই সে সাহায্যের জন্য যেতে চায়। যদিও মাইক সেখানে যেতে রাজি হয় না, কিন্তু টিফানের বোঝানোর পর সেও যেতে রাজি হয়ে যায়। এরপর তারা ক্রসগুলো অনুসরণ করে এগিয়ে যায় এবং কিছু দূর যাওয়ার পর অবশেষে তারা একটি ভাঙাচোরা বাড়ি দেখতে পায়। সেখানে পপস নামের এক বৃদ্ধ ব্যক্তি বাস করে। এরপর র্যাচেলি ও তার বন্ধুরা পপস নামের সেই লোকটিকে হাইওয়েতে ঘটে যাওয়া তাদের সঙ্গে সেই দুর্ঘটনার কথা খুলে বলে এবং তার কাছে সাহায্য চায়। কিন্তু সাহায্য করার বদলে পপস বারবার র্যাচেলির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতে থাকে এবং তার প্রতি অত্যন্ত অসভ্য ইঙ্গিত করতে শুরু করে। র্যাচেলি তখন তাকে জিজ্ঞাসা করে তারা কি তার ফোনটা ব্যবহার করতে পারে, কিন্তু উত্তরে পপস তাকে সেখান থেকে চলে যেতে বলে। এটা দেখে জন নিজের পকেট থেকে কিছু টাকা বের করে পপসকে বলে তাহলে এই সমস্ত টাকা সে তাকে দিয়ে দেবে, কিন্তু পপস সরাসরি তা প্রত্যাখ্যান করে এবং একটি বন্দুক ধরে তাদের অবিলম্বে সেখান থেকে চলে যেতে বলে। ফলে তারা ভয় পেয়ে সেখান থেকে জঙ্গলের দিকে বেরিয়ে আসে। পথে মাইক ও টিফানির মধ্যে ঝগড়া শুরু হয়। তারা অত্যন্ত হতাশ ও মানসিক চাপের মধ্যে ছিল। রাগ করে টিফানি সেখান থেকে একাই চলে যেতে শুরু করে। এটা দেখে মাইক তাকে শান্ত করার জন্য তার পেছনে যায়। তখন আমাদের সামনে মেলিসা নামের এক মেয়েকে দেখানো হয়, যে জ্যাকব নামের এক ছেলের সঙ্গে একটা গাড়িতে ছিল এবং তারা একটি মৃতদেহ দাফন করার উদ্দেশ্যে কোথাও যাচ্ছিল। তখনই মেলিসার চোখ পড়ে জন ও তার বন্ধুদের ওপর। তাদের দেখে সে বুঝতে পারে তারা নিশ্চিত তাদের কাছে সাহায্য চাইবে, কিন্তু তাদের গাড়িতে যেহেতু একটা মৃতদেহ ছিল, তাই সে জ্যাকবকে আহত হওয়ার অভিনয় করতে শুরু করে। কিছুক্ষণ পর জন ও তার বন্ধুরা সেখানে এসে পৌঁছায় এবং মেলিসার কাছে সাহায্য চায়, কিন্তু মেলিসা অজুহাত দেখিয়ে বলে তার ভাই আহত হয়ে পড়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, তবে সে 20 মিনিট পর আবারও ফিরে আসবে। ততক্ষণ তারা একটি কাছের ক্যাবিনে অপেক্ষা করতে পারে, কিন্তু তাদের কেউই সেই কেবিনে যায় না, কারণ তারা বুঝতে পেরেছিল মেলিসা আর ফিরে আসবে না। তাই তারা পুরো রাত একটি গাছের নিচে কাটিয়ে দেয় এবং পরের দিন সকালে আবারও সামনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই জেনিফার ঝোপের আড়াল থেকে কারোর গুনগুন করে গান গাওয়ার শব্দ শুনতে পায়। কৌতূহলী হয়ে সে সেই শব্দের উৎস অনুসন্ধান করতে থাকে। একসময় সে দেখতে পায় খরগোশের পোশাক পরা এক ব্যক্তি দুইটি মৃতদেহের পাশে বসে আছে এবং সেগুলোর মাথার অংশ নিয়ে ভয়ঙ্কর কিছু করছে। ঠিক তখনই মাইক পেছন থেকে এসে হঠাৎ জেনিফারকে চমকে দেয়, ফলে তার মুখ থেকে জোরে চিৎকার বেরিয়ে যায়। আর সেই চিৎকার শোনার সঙ্গে সঙ্গে বানিম্যান আবারও সেখানে চলে আসে। মুহূর্তের মধ্যেই সে জেনিফারকে ধরে ফেলে এবং নৃশংসভাবে হত্যা করে। এই ভয়াবহ দৃশ্য দেখে মাইক আতঙ্কিত হয়ে দৌড়াতে দৌড়াতে তার বন্ধুদের কাছে ফিরে আসে এবং সবাইকে বলে তাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। এরপর তারা সবাই দৌড়ে সেই কাছের কেবিনে গিয়ে লুকিয়ে পড়ে। মাইক কেবিনের দরজা ও জানলাগুলো ভালো করে বন্ধ করে দেয়। তারপর সে সবাইকে জানায় খরগোশের পোশাক পরা এক ভয়ঙ্কর লোক জেনিফারকে হত্যা করেছে। এই কথা শুনে সবাই গভীর শোকাহত হয়ে পড়ে। ঠিক তখনই তাদের চোখ পড়ে কেবিনের ভেতর শিকলে বাঁধা এক লোকের ওপর। তাকে দেখে মনে হচ্ছিল কেউ যেন তার পোষা প্রাণীকে বন্দি করে রেখেছে। এমন সময় বানিম্যান একটি চেনসো নিয়ে কেবিনে ফিরে আসে। তখন সবাই বুঝতে পারে এই কেবিন আসলে তারই বাড়ি। প্রাণ বাঁচানোর জন্য তারা দ্রুত নিচতলার বেসমেন্টে নেমে যায়। সেখানে গিয়ে তারা মানুষের হাড়গোড় এবং অনেক ধরনের অস্ত্র দেখতে পায়। এসব দেখে তারা ভয়ে আরো আতঙ্কিত হয়ে ওঠে। মাইক বুঝতে পারে তারা বেশিক্ষণ বানিম্যানের হাত থেকে বেঁচে থাকতে পারবে না, তাই সে তার বন্ধুদের সেখানে লুকিয়ে থাকতে বলে নিজে সাহায্য খুঁজতে বাইরে বেরিয়ে যায়, কারণ তার মনে হয় সবাইকে বাঁচানোর এটাই একমাত্র উপায়। কেবিন থেকে বেরিয়ে আসতেই তার চোখ পড়ে সামনে দাঁড়িয়ে থাকা একটা ট্রাক, কিন্তু সে জানতো না সেটি আসলে বানিম্যানের ট্রাক। তাই সে ট্রাকে উঠে দ্রুত সেটা চালু করার চেষ্টা করতে থাকে। ট্রাকের শব্দে বানিম্যান সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে এবং মাইককে টেনে হিচড়ে ট্রাক থেকে নিচে ফেলে দেয়। এরপর তার উপরে ভয়াবহ আক্রমণ চালিয়ে তাকে হত্যা করে। এদিকে কেবিনের ভেতরে থাকা টিফানি এবং মাইক চিৎকার শুনতে পায়। তখন সে দ্রুত বাইরে বেরিয়ে আসে, কিন্তু সামনে সে বানিম্যানকে দেখে ভয়ে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। বানিম্যান তার পিছু নেয় এবং একটি পাথর ছুঁড়ে আঘাত করে, যার ফলে টিফানি আহত হয়ে যায়। তবুও সে থামে না এবং একটি গাছে উঠে লুকিয়ে থাকার চেষ্টা করে, কিন্তু বানিম্যান তাকে গাছে উঠতে দেখে ফেলে এবং গাছটি কেটে ফেলে দেয়। উঁচু থেকে পড়ে গিয়ে টিফানি অজ্ঞান হয়ে যায়। এটা দেখে বানিম্যান তাকে কাঁধে তুলে নিয়ে কেবিনের ভেতর ফিরে আসে। যখন টিফানির জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় যে সে শক্ত দড়ি দিয়ে বাঁধা অবস্থায় রয়েছে। বানিম্যান তাকে নির্যাতন করার জন্য তার ব্যাগ থেকে কয়েকটি পেরেক বের করে এবং হাতুড়ির সাহায্যে সেগুলো তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত
আঘাত করতে থাকে। যন্ত্রণায় টিফানি চিৎকার করতে থাকে, কিন্তু বানিম্যানের মধ্যে কোনো দয়া ছিল না। কিছু সময় পর অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে টিফানির নির্মম মৃত্যু হয়। এরপর বানিম্যান তার দেহের অংশগুলো নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। এদিকে র্যাচেলি ও জন যখন দেখতে পায় যে বানিম্যান জঙ্গলের দিকে গেছে, তখন তারা টিফানিকে বাঁচানোর জন্য সেখানে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা শুধু তার হাড়গোড় দেখতে পায়। এই দৃশ্য দেখে তারা দুইজন ভীষণ ভয় পেয়ে যায়। র্যাচেল জানলা দিয়ে বাইরে তাকিয়ে বানিম্যানকে লক্ষ্য করছিল। ঠিক তখনই সে দেখতে পায় মেলিসা তাদের দিকে এগিয়ে আসছে। তখন সে বুঝতে পারে মেলিসা আসলে বানিম্যানের সহযোগী। র্যাচেলি বিষয়টি জনকে জানায়। জন তাকে বলে তারা দুইজন এখানে লুকিয়ে থাকবে এবং সুযোগ পেলে র্যাচেলির গাড়ির চাবি চুরি করে পালিয়ে যাবে। এরপর তারা কেভিনের সেন্ট্রাল রুমে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর বানিম্যান ফিরে আসে। তার সঙ্গে ছিল মেলিসা, জ্যাক এবং সেই ব্যক্তি যে তখন শিকলে বাঁধা ছিল। তারা সবাই একসঙ্গে বসে খাওয়া শুরু করে। এই সময় মেলিসা বানিম্যানকে তার মুখোশ খুলতে বলে। মুখোশ খুলতেই দেখা যায় তার চেহারা অত্যন্ত ভয়ঙ্কর ও বিকৃত। ঠিক তখনই র্যাচেলির চোখে জ্যাকের গাড়ির চাবি পড়ে। সে চুপি চুপি চাবিটি তুলে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। এটা দেখে জনও চুপি চুপি তার দিকে এগিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই বানিম্যান তাকে দেখতে পেয়ে শক্ত একটি ঘুষি মেরে তাকে অজ্ঞান করে দেয়। অন্যদিকে মেলিসা র্যাচেলিকে ধরে ফেলে এবং তাকে আঘাত করে অচেতন করে দেয়। এরপর দেখা যায় র্যাচেল একটি ঘরের মধ্যে বাধা অবস্থায় রয়েছে। তার হাত পা মুখ টেপ দিয়ে আটকানো। এই ঘরে জনও ছিল, যার ইতিমধ্যে জ্ঞান ফিরে এসেছে। র্যাচেল তার দিকে তাকালে জন ইশারায় তাকে জানায় যে চিন্তার কোনো কারণ নেই। তার কাছে একটি ছোট্ট ছুরি আছে। সেই ছুরির সাহায্যে সে তার হাতের বাঁধন কাটতে শুরু করে। এদিকে মেলিসা র্যাচেলের কাছে এসে বলতে থাকে র্যাচেল খুব সুন্দরী আর সেই কারণে সে তাকে হিংসা করে। এই কথা বলে সে মেলিসার মুখের টেপ খুলে দেয়। সঙ্গে সঙ্গে র্যাচেল রেগে তার মুখে থুতু ছুঁড়ে মারে। এতে মেলিসা প্রচন্ড রেগে যায় এবং ছুরি নিয়ে র্যাচেলের উপর আক্রমণ করতে যায়। ঠিক সেই সময় জন নিজেকে মুক্ত করে। মেলিসা ধাক্কা দিয়ে র্যাচেলকে বাঁচিয়ে ফেলে। এরপর সে একটি চেন হাতে তুলে নিয়ে বানিম্যানকে ভয় দেখাতে থাকে এবং র্যাচেলকে দ্রুত পালিয়ে যেতে বলে। ঠিক তখনই মেলিসার জ্ঞান ফিরে আসে এবং সে র্যাচেলকে থামানোর জন্য ছুটে আসে, কিন্তু জন তাকে আঘাত করে এবং তারপর দুইজনই সেখান থেকে পালিয়ে যায়। গাড়িতে ওঠার জন্য র্যাচেল একটি পরিকল্পনার কথা বলে। সে বলে র্যাচেল যেন মৃত্যুর অভিনয় করে, তারপর সে বানিম্যানের হাতে তুলে দেবে। আর বানিম্যান যখন তাকে নিজের ট্রাকে তুলতে যাবে, তখন সে সুযোগ বুঝে তার উপরে আক্রমণ করবে। আর এভাবেই তারা এই জঙ্গল থেকে পালাতে পারবে। পরিকল্পনা মতন সবকিছুই হয়। বানিম্যান যখন র্যাচেলকে নিজের ট্রাকে তুলতে যায়, তখন র্যাচেল হঠাৎ তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং এক ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দেয়। এর পরের জন দ্রুত ট্রাকে উঠে বসে এবং তারা দুইজন সেখান থেকে পালিয়ে যায়। শেষ দৃশ্যে দেখা যায় বানিম্যান এখনো বেঁচে আছে। এরপর ধীরে ধীরে সে নিজের বাড়ির দিকে ফিরে যাচ্ছিল। আর এভাবেই সিনেমার সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।